প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারের নতুন অধ্যায় শুরু করতেছি। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা অধ্যায় এবং এখানে অনেক বেসিক থাকে। এখান থেকে তোমার সৃজনশীল এবং সব থেকে বেশি মেডিকেলের প্রশ্ন আসে। ঠিক আছে, এবার 2023 সালে এই অধ্যায় থেকে 4টা এমসিকিউ আসছে। সো এক মেডিকেল ভর্তি পরীক্ষায় এক অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে? 4টা। তাহলে বুঝতেছে এই অধ্যায়টা ইম্পর্টেন্স কতটুকু। কারণ আমরা জানি কি, যেখানে রোগ শোক সেখানে হচ্ছে কি মেডিকেলের প্রশ্ন নিয়ে আলোচনা, মানে প্রশ্ন আসে। সো এখানে যদি আমরা পুরোটাই রোগ নিয়ে আলোচনা, অণুজীব, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা, সুতরাং এই অধ্যায়টাকে খুব বেশি গুরুত্ব দিবে। ঠিক আছে, তো আমরা অণুজীব বা মাইক্রো অর্গানিজম বলতে কি বুঝাই? প্রথমে যদি আমরা দেখি অণুজীব, অণুজীব বা যেটাকে আমরা বলি মাইক্রো অর্গানিজম। ঠিক আছে, এই যে মাইক্রো শব্দটা অর্থাৎ ছোট, মাইক্রো শব্দের অর্থ কি? ছোট, আর অর্গানিজম মানে অঙ্গাণু। ঠিক আছে, তো ছোট অঙ্গাণু বলতে কি বোঝাচ্ছে? যে সকল আমরা জীবকে কি করি না, খালি চোখে দেখতে পাই না, যাদেরকে দেখতে হলে আমাকে অবশ্যই এবং অবশ্যই কি লাগবে? অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, তাকেই আমরা বলবো কি? মাইক্রো অর্গানিজম বা অণুজীব। তাহলে আমরা সংজ্ঞাটা যদি বলি, যে সকল জীব কি খালি চোখে দেখা যায় না, দেখা যায় না, এদের দেখতে দেখতে কিসের প্রয়োজন? অণুবীক্ষণ, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ঠিক আছে, তাদের কি বলবো আমরা? অণুজীব বলে। ঠিক আছে, এখন দেখো অণুজীব আমরা কাকে কাকে বলি? যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মাইক্রোপ্লাজমা, ইভেন অনেকে ভাইরাস, এটাকেও আমরা কি বলি? অণুজীব বলি। তাহলে অণুজীবের এক্সাম্পল আমরা কি কি পেলাম? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মাইক্রোপ্লাজমা, ভাইরাস, এছাড়াও অনেক আমাদের পরজীবী আছে। ঠিক আছে, তো এখন এই অণুজীব নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। কি বললাম? মাইক্রোবায়োলজি। তাহলে কি বললাম? জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব গঠন, প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, প্রজনন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলতেছি আমরা? মাইক্রোবায়োলজি বলে। তাহলে যার কি বললাম? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীবের গঠন, প্রকৃতি, প্রজনন ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কি? মাইক্রোবায়োলজি। এখন আমাদের এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো নিয়ে পড়বো সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া, পরজীবী নিয়ে পড়বো। তো প্রথমেই আমরা আসি ভাইরাস নিয়ে। তো এখন আমরা প্রথমেই আলোচনা করতে আসি ভাইরাস। তো ভাইরাস কি? ভাইরাস সম্পর্কে যদি আমরা বলতে, ভাইরাস একটা ল্যাটিন শব্দ। ভাইরাস একটা কি? ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কি? যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস একটা কি? ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ। এটা কেন এটা বিষ বলা হচ্ছে? যেখানে ভাইরাস আক্রমণ করে সেই জায়গায় ভাইরাস কতগুলা বিষাক্ত পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে এই ল্যাটিন শব্দ থেকে ভাইরাস, যার অর্থ হচ্ছে কি? বিষ। এখন ভাইরাসের সংজ্ঞা যদি আমি জানতে যাই, ভাইরাসের সংজ্ঞা জানতে গেলে আমি প্রথমে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকতে হবে, যে ভাইরাসের কি কি বৈশিষ্ট্য আছে। যদি আমরা এগুলো পরে আলোচনা করবো, আপাতত জাস্ট সংজ্ঞাটা বোঝার জন্য কয়েকটা বৈশিষ্ট্য লিখি। ভাইরাসের প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অকোষীয়। অকোষীয়। ঠিক আছে, এরা হচ্ছে কি? অকোষীয়, অর্থাৎ এদের কোনো কোষ নাই। কোষ বলা যাবে তখনই যখন তার ভিতরে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকবে। আর এদের দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমের অঙ্গাণু নাই, এদের শুধুমাত্র কি আছে? বাইরের দিকে নিউক্লিক অ্যাসিড, বাইরের দিকে প্রোটিনের আবরণ এবং ভিতরের দিকে কি আছে? নিউক্লিক অ্যাসিড। এই জন্য এদেরকে বলা হচ্ছে অকোষীয়। তাহলে আমরা কি বললাম? কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা? প্রোটিন দ্বারা গঠিত।
2 নাম্বার ও 3 নাম্বার হচ্ছে এরা বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী। এরপরে যে কথাটা বলা হচ্ছে অতি আনুবীক্ষণিক, অতি আনুবীক্ষণিক অর্থাৎ খালি চোখে দেখা যায় না এবং পোষক দেহের ভিতরে তারা কি করতে পারে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই সকল বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো। কিভাবে লিখবো? ভাইরাস হলো সংজ্ঞা, ভাইরাসের সংজ্ঞা কি হচ্ছে? ভাইরাস হলো অকোষীয়, অকোষীয় অতি আনুবীক্ষণিক, অতি আনুবীক্ষণিক নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত বাধ্যতামূলক পরজীবী বস্তু যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে এবং পোষক দেহের ভিতর সক্রিয় হয়ে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বস্তু, এটাকে জীব বলা যায় না, এটাকে আমরা কি বলি? বস্তু বলি। কেন এটাকে বস্তু বললি একটু পরে বুঝতে পারবা। সংজ্ঞাটা কি হলো? ভাইরাস হলো অকোষীয় অতি আনুবীক্ষণিক নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত বাধ্যতামূলক পরজীবী বস্তু যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং জীবের দেহের পোষক দেহের ভিতরে শুধুমাত্র কি করতে পারে? সক্রিয় হয়ে কি করে? সংখ্যা বৃদ্ধি করে। এটা হচ্ছে ভাইরাস। এবার আমরা আসি ভাইরাসের আবিষ্কার নিয়ে। কিভাবে ভাইরাস আবিষ্কার হলো সেটা সম্পর্কে আলোচনায় আসি। তো ভাইরাসের আবিষ্কারের একটা বড় ইতিহাস আছে। এই ইতিহাসটা সম্পর্কে আমরা প্রথমে একটু জানি নিই যে সর্বপ্রথম ভাইরাস নিয়ে ধারণা প্রকাশ করছে এডওয়ার্ড জেনার। ঠিক আছে, এই এডওয়ার্ড জেনার কত সালে? 1796 সালে। কত সালে? 1796 সালে ভাইরাস সম্পর্কে ধারণা প্রকাশ করেন। ভাইরাস সম্পর্কে ধারণা দেন। ঠিক আছে, তিনি কিন্তু তখন ভাইরাস আবিষ্কার করেন নাই, তিনি জাস্ট একটা বুঝতে পারছেন যে ভাইরাস বলে পৃথিবীতে কিছু একটা আছে। এরপরে আমাদের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার, তিনি সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কৃত টিএমভি টোবাকো মোজাইক ভাইরাসের কথা উল্লেখ করেন এবং সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসটার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। তিনি কিন্তু এখনো আবিষ্কার করতে পারেন না। তিনি বলছে যে তামাক পাতায় যে ছোপ ছোপ দাগ হয়, এই ছোপ ছোপ দাগের জন্য হয়তোবা ভাইরাস নামক জিনিসটা দায়ী। কি বলছে? তামাক গাছের ছোপ ছোপ দাগের জন্য দায়ী ভাইরাস। এটা কে বলছে? আমাদের অ্যাডলফ মেয়ার। তিনি হচ্ছে কি করলেন? বললেন তামাক গাছের ছোপ ছোপ দাগের জন্য দায়ী যে অণুজীবটা সেটা হচ্ছে ভাইরাস। তখনও কিন্তু ইয়া হয় নাই। এরপরে আমাদের বিজ্ঞানী আইভেনো হোস্কি, ঠিক আছে, এই আইভেনো হোস্কি তিনি কি বললেন? তিনি একটা কাজ করলেন। তখনকার দিনে ব্যাকটেরিয়াকে ফিল্টার করা হতো। তোমরা সবাই জানো ফিল্টার মানে কি? ছাঁকনি। আর যেমন চা ছাঁকি, ও চায়ের ছাঁকনিতে আমাদের চায়ের পাতাগুলো আটকা পড়ে যায়। কেন পড়ে? কারণ চায়ের ছাঁকনির যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে আমাদের চায়ের পাতা থেকে কি ছোট। তো এরকম ফিল্টার আমাদের ব্যাকটেরিয়ার আকারের থেকে ছোট কতগুলো ফিল্টার বানানো হয়েছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা ব্যাকটেরিয়া ফিল্টার করতে পারি। বাট
ভাইরাসকে ব্যাকটেরিয়ার ফিল্টারে যখন করা হইলো দেখা যাচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়ার ফিল্টার দ্বারা পৃথকযোগ্য নয়। কি বলছে? আইভানোভস কি বললো যে ভাইরাস ব্যাকটেরিয়ার ফিল্টারে ফিল্টার যোগ্য না। এখানে এতে কি তিনি বললেন যে ভাইরাস ব্যাকটেরিয়া অপেক্ষা ক্ষুদ্রতর বা তম, ঠিক আছে, ক্ষুদ্রতম। এই জন্য তিনি কিন্তু এখনো আবিষ্কার করতে পারেনি, বাট তিনি এটা বলছে যে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কি ছোট, আকারে ছোট। এটার জন্য এখন এটাকে ভাইরাসের কি বলা হয়? জনক বা আবিষ্কারক বলা হয়। কি বলা হয়? আবিষ্কারক। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমাদের স্টেইনলি তিনি এবার আমাদের ভাইরাসকে পৃথক করে দেখান। কাকে? ভাইরাস পৃথক করেন। তিনি ভাইরাসকে কি করেন? পৃথক করেন। এরপর আমাদের দুইজন বিজ্ঞানী এফ.সি. বাউডেন এবং পিরি, তারা ভাইরাসের রাসায়নিক গঠন আবিষ্কার করেন। ঠিক আছে। এবং তারা বললেন যে ভাইরাস কি নিউক্লিক অ্যাসিড ও কি দ্বারা? প্রোটিন দ্বারা গঠিত। এবং তোমার এমসিকিউতে প্রশ্ন এটা বেশি আসে। ঠিক আছে, যে ভাইরাসের রাসায়নিক গঠন আবিষ্কার করছে কে? তাহলে এফ.সি. বাউডেন এবং কি পিরি। এফ.সি. বাউডেন এবং হচ্ছে পিরি। এই দুইটা, এইগুলা ছাড়াও আমাদের আরো দুইটা বিজ্ঞানীর নাম পড়তে হবে। যে মানুষের সর্বপ্রথম পিত জ্বরের ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার রিড। ঠিক আছে। আর এইচআইভি ভাইরাস আবিষ্কার করছে কে? বিজ্ঞানী গ্যালো। আমাদের এই আবিষ্কারের ঘটনা থেকে এই জিনিসগুলো মনে রাখলেই চলবে। এবং আমরা জানি যে জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাসের গঠন, প্রকৃতি এবং প্রজনন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি? ভাইরোলজি। আর এই যে স্টেইনলি আছে না, এই স্টেইনলিকে বলা হয় ভাইরোলজির জনক। কিসের? ভাইরোলজির জনক। ওকে, স্টেইনলিকে কি বলা হচ্ছে? ভাইরোলজির জনক বলা হয়। আমাদের আবিষ্কার থেকে এই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে। এবার আমরা চলে যাবো কোথায়? আবাসস্থল। আবাসস্থলের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে ভাইরাস কোথায় বসবাস করে, তাহলে মনে রাখবা ভাইরাস প্রায় সব জায়গায় পাওয়া যায়। জড়ের মধ্যে পাওয়া যায়, জীবের দেহের ভিতরে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এখানে আর কিছু পড়ার নাই। ঠিক আছে। ভাইরাসের আয়তনটা একটু পড়ে নিতে পারো তোমরা। ভাইরাসের আয়তন, এটা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে ভাইরাসের আয়তন প্রায় কত ন্যানোমিটার থেকে? 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত। এদের আয়তন কত হয়? সরি, 12 ন্যানো না, এটা 8 ন্যানোমিটার থেকে কত? 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। সর্বাধিক ছোট ভাইরাস যেমন হচ্ছে পোলিও ভাইরাস। ঠিক আছে, এটা কত ন্যানোমিটার? 12 ন্যানোমিটার পর্যন্ত হয়। এছাড়া বলা আছে যে অনেকেই বলতেছে যে গবাদি পশুর ফুড এন্ড মাউথ, গবাদি পশুর ফুড এন্ড মাউথ রোগের ভাইরাস আরো ছোট। রোগের ভাইরাস আরো ছোট, অনেকের ধারণা। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বাধিক ছোট ভাইরাস কোনটা, তুমি মনে রাখবা যদি অপশনে পোলিও থাকে তাহলে উত্তর হবে কি? পোলিও। যদি অপশনে পোলিও এবং ফুড এন্ড মাউথ রোগের ভাইরাস দেওয়া থাকে তোমরা অবশ্যই দেখাবা কি? ফুড এন্ড মাউথ। ঠিক আছে।
এবং সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে আমাদের কি গোল আলুর মোজাইক ভাইরাস ও গো বসন্তের ভাইরাস। ওকে, এই হচ্ছে আমাদের আয়কার এবং আয়তন। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইরাসের প্রকৃতি। তো ভাইরাসের প্রকৃতি সম্পর্কে বলতে গেলে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের ভাইরাস না জীব নাকি জড়। এটা দেখা যাচ্ছে যে পোষক দেহের বাইরে থাকলে সে জড়ের মতো আচরণ করে, আবার পোষক দেহের ভিতরে প্রবেশ করলে জীবের মতো আচরণ করে। এই জন্য ভাইরাসকে না জীব বলা হয় নাকি জড় বলা হয়। বলা হয় যে জীব এবং জড়ের মাঝামাঝি একটা সত্তা। ঠিক আছে, এই যে বিজ্ঞানী লোফ বলেন ভাইরাস না জীব না জড় বস্তু, ভাইরাস এই কথাটা কে বলছে? লোফ। এবং শ্যালি তিনি বলেন যে ভাইরাস হলো জীব এবং জড়ের মধ্যবর্তী একটা সত্তা। ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। অর্থাৎ ভাইরাসের মধ্যে আমাদের জীবের ধর্ম আছে, আবার ভাইরাসের মধ্যে জড়ের বৈশিষ্ট্য আছে। আমরা এখন এটাকে পড়ি। প্রথমে আছে ভাইরাসের জড়ের বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এই ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা যদি আমরা বলি, 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে ভাইরাস অকোষীয়। অর্থাৎ এদের কোনো কোষ নাই, অর্থাৎ এদের না সাইটোপ্লাজম আছে, না নিউক্লিয়াস আছে, না অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। এটা শুধুমাত্র কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। এরপর 3 নাম্বার যেটা এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি জীব দেহের বাইরে বা পোষক দেহের বাইরে এরা কি রে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। জীব দেহের বাইরে এরা রাসায়নিক ভাবে কি হয়? নিষ্ক্রিয়। এবারে যদি আমরা বলি পোষক দেহের বাইরে এরা কি করতে পারে না? বংশ বিস্তার করতে পারে না। এদের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি ভাইরাসের জড়র বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন যদি আমরা বলি ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্য পাওয়া যায়। ভাইরাসের মধ্যে কি কি? জীবের বৈশিষ্ট্য। 1 নাম্বার পয়েন্টটা যদি আমরা বলি জীবের বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি যে পোষক দেহের ভিতরে কি করে? সংখ্যা বৃদ্ধি করে। 2 নাম্বার পয়েন্টটা যদি আমরা আসি, ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করে। দেখো জীব ছাড়া জড় কখনো প্রজনন করতে পারে না, যেহেতু তার অনুরূপ ভাইরাস নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারে। তারা বলতে পারে এদের মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে। তাহলে 3, এদের জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ অথবা
আরএনএ বিদ্যমান, যেটা একটা জীবের বৈশিষ্ট্য। 4 নাম্বার যদি আমরা বলি, এদের পরিব্যক্তি ঘটে, পরিব্যক্তি ঘটে, এদের মিউটেশন ঘটে, মিউটেশন ঘটে। 5 এদের জিনগত পুনর্বিন্যাস ঘটে, বিন্যাস দেখা যায়। এই সব বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা বলতে পারি ভাইরাস কি জীব। অর্থাৎ পোষক দেহের বাইরে তারা জড়ের মতো আচরণ করতেছে, আর পোষক দেহের ভিতরে তারা কি জীবের মতো আচরণ করতেছে। এই জন্যই আমরা বলবো যে ভাইরাস ভাইরাসই, অর্থাৎ ভাইরাস জীব এবং জড়ের মধ্যবর্তী একটা পর্যায়।